একবার ভাবুন তো, আপনার সারা জীবনের জমানো টাকা হঠাৎ করে উধাও হয়ে গেল। ব্যাংক বন্ধ, এটিএমে কোনো টাকা নেই। অবিশ্বাস্য শোনালেও ঠিক এটাই ঘটেছিল সাইপ্রাসের মানুষের সাথে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সমৃদ্ধ ইউরোপীয় দেশ, বলতে গেলে এক রাতের মধ্যেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ল। প্রশ্নটা শুনলেই কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? যে একটা আধুনিক দেশ, ইউরোপের অংশ, যার অর্থনীতি একসময় বেশ ভালো ছিল, সে দেশটা কিভাবে চোখের পলকে দেউলিয়া হয়ে যায়। চলুন এই রহস্যটার গভীরে যাওয়া যাক। সময়টা ছিল ২০১৩ সালের মার্চ। সাইপ্রাসের জন্য সবকিছু যেন হঠাৎ করেই বদলে গেল। এটা ছিল তাদের ইতিহাসের একটা কালো অধ্যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে সাধারণ মানুষের জীবনটা এমনভাবে পাল্টে গিয়েছিল যা তারা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব নিকোসিয়ার সেই ভয়ঙ্কর রাতের কথা। চলুন জানা যাক সংকটটা ঠিক কিভাবে শুরু হলো, আর এর প্রথম ধাক্কাটা ঠিক কতটা মারাত্মক ছিল। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ব্যাংকের দরজায় তালা, এটিএম বুথগুলোতে একটা টাকাও নেই, আপনার সারা জীবনের সঞ্চয় সব আটকে গেছে, আর রাস্তায় নামলে শুধু মানুষের চোখে মুখে ভয় আর আতঙ্ক। ঠিক এই পরিস্থিতিটাই তৈরি হয়েছিল সাইপ্রাসে। সেদিন শুধু টাকা আটকায়নি, মানুষের বিশ্বাসটাও যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হলো কেন? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে সাইপ্রাসের অর্থনীতিতে একটা বিশাল বুদবুদ বা ফানস তৈরি হচ্ছিল। আসল সমস্যাটা লুকিয়েছিল সাইপ্রাসের ব্যাংকিং সেক্টরের ভেতরে, মানে যে খাতটা মানুষের আর ব্যবসার টাকা পয়সার লেনদেন সামলায়। সমস্যাটা হলো এই খাতটা দেশের অর্থনীতির তুলনায় অনেক অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, এতটাই বড় যে এর পতনটা ছিল শুধু সময়ের অপেক্ষা। এই সংখ্যাটা একবার দেখুন, ৮:১, মানে ৮ গুণ। ব্যাপারটা আসলেই অবাক করার মতো। সাইপ্রাসের ব্যাংকিং খাতের মোট সম্পদের পরিমাণ ছিল তার জিডিপি, মানে দেশের মোট বার্ষিক আয়ের ৮ গুণ। সহজ করে বললে, পুরো দেশের অর্থনীতির থেকেও তাদের ব্যাংকগুলো ছিল ৮ গুণ বড়। এটা যে কত বড় একটা ঝুঁকির সংকেত ছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই চার্টটা দেখলে বিষয়টা আরও সহজে বোঝা যাবে। দেখুন, জার্মানির মতো একটা শক্তিশালী অর্থনীতির ব্যাংকিং অ্যাসেট তার জিডিপির প্রায় ৩০০%, আর ইউরোজোনের গড় হল ৩৫০%। আর সেখানে সাইপ্রাসের কত? ৮০০%। মানে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক ছিল। এর একটা বড় কারণ ছিল সাইপ্রাসের ট্যাক্স হেভেন হিসেবে পরিচিতি। মানে এখানে ট্যাক্স অনেক কম ছিল, আর এই কম ট্যাক্সের সুবিধা নিতেই বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি টাকা এখানে আসত। কিন্তু সমস্যা হলো এই টাকাগুলো ছিল খুব অস্থিরশীল, যখন তখন চলে যেতে পারত। ফলে পুরো অর্থনীতিটাকেই এটা একটা টাইম বমার ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। তো এত বড় একটা ফানুস তো একদিন ফাটবেই, তাই না? চলুন এবার সেই মুহূর্তটার কথা বলি, যখন এই বিশাল বুদবুদটা ফেটে গেল, আর শুধু একটা ঘটনায় ডমিনো এফেক্টের মতো করে সবকিছু ভেঙে চুরমার করে দিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০১২ সালের আগে সাইপ্রাসের ব্যাংকগুলো গ্রিসের সরকারি বন্ডে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু ২০১২ সালের মার্চে যখন গ্রিসের অর্থনৈতিক সংকট চরমে ওঠে, তখন একটা হেয়ার কাট হয়। মানে হলো আন্তর্জাতিক এক চুক্তির মাধ্যমে সেই বন্ডের দাম অনেকটা কমিয়ে দেওয়া হয়। আর তার ফলে সাইপ্রাসের ব্যাংকগুলো বলতে গেলে রাতারাতি বিশাল একটা লোকসানের মুখে পড়ে যায়। একজন বিশ্লেষক খুব সুন্দর করে বলেছিলেন, গ্রিসের এই ব্যাপারটা ছিল উটের পিঠের শেষ খট্টার মতো। এর মানে হল সাইপ্রাসের ব্যাংকিং সিস্টেমটা আগে থেকেই নড়বড়ে ছিল। গ্রিসের এই ধাক্কাটা সামলানোর মতো অবস্থায় তার আর ছিল না। তো যখন ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে, তখন আন্তর্জাতিক ঋণদাতারা একটা অদ্ভুত আর খুব বিতর্কিত সমাধান নিয়ে হাজির হল। চলুন দেখি সেই সমাধানটা কি ছিল। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, বেল আউট আর বেল ইন। বেল আউট মানে হলো যখন বাইরের টাকা দিয়ে, যেমন ধরুন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কোনো ব্যাংককে বাঁচানো হয়। আর বেল ইন, এটা হলো যখন কোনো ব্যাংক নিজেকে বাঁচাতে তার নিজের ঋণদাতা আর আমানতকারীদের, মানে আমাদের মতো সাধারণ মানুষের টাকা ব্যবহার করে।
আর হ্যাঁ, সাইপ্রাসের ক্ষেত্রে ঠিক এই ভয়ঙ্কর বেল ইনটাই করা হয়েছিল। তাহলে এই বেলিনের প্রভাবটা সাধারণ মানুষের উপর কিভাবে পড়ল? নিয়মটা ছিল এমন, যাদের অ্যাকাউন্টে 1 লক্ষ ইউরোর কম ছিল তাদের টাকা সুরক্ষিত থাকবে, কিন্তু যাদের এর থেকে বেশি ছিল তাদের অ্যাকাউন্ট সাথে সাথে ফ্রিজ করে দেওয়া হলো। শুধু তাই নয়, ওই 1 লক্ষ ইউরোর ওপরের টাকার একটা বড় অংশকে জোর করে ব্যাংকের শেয়ারে বদলে দেওয়া হলো, আর সেই শেয়ারের দাম তখন প্রায় শূন্যের কোঠায়। মানে সোজা বাংলায় বললে, ব্যাংকগুলোকে বাজাতে সাধারণ মানুষের জমানো টাকা তাদের কোনো অনুমতি ছাড়াই নিয়ে নেওয়া হলো। এই যে এত বড় একটা ধ্বংসযজ্ঞ ঘটে গেল, এর পরিণতি কি হলো, আর এই ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি? চলুন শেষ অংশে আমরা সেই দিকে একটু নজর দিই। এই চার্টটা দেখলেই সংকটের পরের ভয়াবহ অবস্থাটা বোঝা যায়। দেশের জিডিপি সংকুচিত হয়ে গেল, মানে অর্থনীতি ছোট হয়ে গেল, বেকারত্ব বেড়ে গেল হু হু করে, টাকা তোলার উপর এমন সব কঠোর নিয়ম চালু হলো যা ভাবাই যায় না। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা ছিল আস্থার। মানুষের সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গিয়েছিল, আর সেই ধাক্কাটা সামলে উঠতে সাইপ্রাসের অনেকগুলো বছর লেগে গেছে। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল শিক্ষাগুলো কি কি? প্রথমত, একটা দেশের ব্যাংকিং খাত তার অর্থনীতির তুলনায় অতিরিক্ত বড় হয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক। দ্বিতীয়ত, আজকের দুনিয়ায় এক দেশের অর্থনীতি অন্য দেশের সাথে কতটা জড়িয়ে আছে এটা তার একটা বড় প্রমাণ। তৃতীয় শিক্ষাটা হলো, ব্যাংকে রাখা টাকাও কিন্তু সবসময় 100% নিরাপদ না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে এলো তা হলো বেলেন এখন ভবিষ্যতের সংকট মোকাবেলার জন্য একটা স্বীকৃত পদ্ধতি, যার মানে বিপদে পড়লে সাধারণ আমানতকারীদেরও ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। সাইপ্রাসের এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই দুনিয়ায়, যেখানে সব দেশের অর্থনীতি একই অপরের সাথে জড়িয়ে আছে, সেখানে সাইপ্রাসের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি কি আবার হতে পারে? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা আমাদের সবার।